প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি সজল আহমেদ যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব, এর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই বিষয়টি নিয়ে। এই বিষয়টির বেশ কিছু পরিচ্ছেদ আমি আলোচনা করেছি। তো আজ আলোচনা করব 4টি অংশ: শ্বাসাঘাত, স্বরতরঙ্গ, মীর এবং স্বর। এই 4টি বিষয় এমনিতেও অনেক ছোট, তার মধ্যে আমি আরও সংক্ষিপ্তভাবে আলোচনা করব, অর্থাৎ অল্প কথায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আমি আশা করব আপনারা এই আলোচনাটা মনোযোগ দিয়ে পুরোপুরি শুনবেন। তো চলুন আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই আমি আলোচনা করব শ্বাসাঘাত সম্পর্কে। আপনারা স্নাতক 3য় বর্ষে সাহিত্য তত্ত্ব কথা পরিচ্ছেদে ছন্দের মধ্যে আপনারা এই আলোচনাটা শুনেছেন বা পড়েছেন যে শ্বাসাঘাত কী। উচ্চারণের সময় যখন কোনো রূপমূলের ধ্বনি বা অক্ষরের ওপর অধিকতর ঝোঁক দেওয়া হয়, তখন এই ধরনের ঝোঁককে শ্বাসাঘাত বলা হয়। নোট দেখুন, যে ধ্বনির ওপর বেশি জোর দেওয়া হয় সেগুলো অন্য ধ্বনির তুলনায় অপেক্ষাকৃত স্পষ্টভাবে উচ্চারিত হয়ে থাকে। এই শ্রেণীর ধ্বনিকে শ্বাসাঘাতযুক্ত ধ্বনি বলা হয়, এবং যেসব ধ্বনি অপেক্ষাকৃত স্বল্পতর জোর দিয়ে উচ্চারণ করা হয় সেগুলোকে শ্বাসাঘাতহীন ধ্বনি বলা হয়ে থাকে। শ্বাসাঘাত এটি শব্দের উপরেও হতে পারে এবং কোনো বর্ণ বা অক্ষরের উপরেও হতে পারে। দেখুন 1 নম্বর উদাহরণে বর্ণ বা অক্ষরের উপর শ্বাসাঘাত। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে আমি 2টি লাইন আবৃত্তি করলাম, এর প্রতি পর্বের প্রথম যে বর্ণ বা অক্ষরটি রয়েছে, যেমন থাকবো, বদ্ধ, দেখব, জগৎ, এই বর্ণগুলোর উপরে আমি একটু জোর দিয়ে আবৃত্তি করেছি বা উচ্চারণ করেছি। এটাই হচ্ছে শ্বাসাঘাত। অর্থাৎ উচ্চারণের সময় যখন কোনো রূপমূলের ধ্বনি বা অক্ষরের ওপর অধিকতর ঝোঁক দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা যা উচ্চারণ করি সেই উচ্চারণ থেকে যখন কোনো শব্দ বা ধ্বনির ওপর একটু বেশি জোর দেওয়া হবে, ওই জোরটাই হচ্ছে শ্বাসাঘাত। যেমন 2 নম্বর উদাহরণে দেখুন, আমি একটি বাক্য লিখেছি, বড় ছেলেটাকে ক্রুদ্ধ দেখাচ্ছে। ছেলেটার নাম মৌসুম। এই যে উচ্চারণ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে উচ্চারণের সময় যে তারতম্য, আপনারা যে ঝোঁকের তারতম্য লক্ষ্য করছেন, এটি হচ্ছে শ্বাসাঘাত। আমি আশা করব যে শ্বাসাঘাত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আসলে এগুলো বোঝার বিষয়, ব্যাখ্যার কোনো বিষয় না। আপনি যত ভালো বুঝবেন তত আপনি নিজে ব্যাখ্যা করতে পারবেন। অপরকে বোঝানোটা একটু শক্ত, বিশেষ করে এই অনলাইনের মাধ্যমে। হাতে কলমে সেটা বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু অনলাইনে একটু কষ্টকর। তবে আপনি যদি নিজে বুঝতে পারেন তাহলে আপনি অন্যদেরকে বোঝাতে পারবেন। আমি আশা করব যে শ্বাসাঘাত কি সেটা আপনারা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন। তো এরপর আমি স্বর তরঙ্গ নিয়ে আলোচনা করব। স্বর তরঙ্গ এটি অত্যন্ত মজার একটি বিষয়। অর্থাৎ স্বর তরঙ্গ, আমরা জানি যে তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, মানে এই যে স্বর হচ্ছে আওয়াজ। এই আওয়াজের যে একটি ঢেউ, এই যে আমি আপনাদের সাথে আলোচনা করছি বা আমি যে পড়ছি, আমি কথা বলছি, আমার কথার মধ্যে আপনারা একটা তরঙ্গ, কথার যে একটি তরঙ্গ, একটি লেভেল রয়েছে। এই স্বর তরঙ্গ কাকে বলে? কথা বলার সময় সুরের উঠানামাকে স্বর তরঙ্গ বলে। স্বর তরঙ্গ বিচারের সময় সুরের ওঠানামা 3 ভাবে লক্ষ্য করা যায়। একটি হচ্ছে সাধারণ, একটি হচ্ছে উঁচু ও নিচু। অর্থাৎ সাধারণ হচ্ছে শূন্য লেভেল, উঁচু হচ্ছে উঁচু এবং নিচু হচ্ছে নিচু। যেমন আপনারা উদাহরণে লক্ষ্য করুন,
জনাব রহমান, আমি যখন জনাব শব্দটি উচ্চারণ করলাম তখন এটা ছিল লেভেলে, মানে সাধারণভাবে ছিল। আবার রহমান যখন উচ্চারণ করলাম তখন আমি রহমানটাকে একটু জোরে বা আমার তরঙ্গটাকে একটু উপরে হাই করে উচ্চারণ করেছি। আবার দেখুন আপনি কেমন, সেটি হচ্ছে লেভেল বা সাধারণ বা সমান, এবং আছেন সেটি হচ্ছে উচ্চ। অর্থাৎ আমি দেখুন পড়ছি, জনাব রহমান আপনি কেমন আছেন। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমার কথার মধ্যে রহমান এবং আছেন এই দুটি শব্দ জনাব আপনি কেমন থেকে একটু উচ্চ লেভেলে অবস্থান করছিল। এটি হচ্ছে তরঙ্গ, মানে স্বরতরঙ্গ, কথা বলার যে ঢেউ। আবার দেখুন 2 নম্বর উদাহরণে, আমি নেব দুধ আর চিনি। আমি নেব দুধ আর চিনি। এই যে আমি বাক্যটি বললাম, এর মধ্যে দুটি শব্দ বা কিছু শব্দ আমি উচ্চগ্রামে উচ্চারণ করেছি, দুধ আর চি। আমি কি নেব? আমি নেব দুধ আর চিনি। আবার দেখুন পরিস্থিতি হচ্ছে মারাত্মক রকমের। এই যে মারাত্মক শব্দটি, এটি এই বাক্যে একটু উচ্চগ্রামে অবস্থান করছিল ধ্বনির ক্ষেত্রে। আবার দেখুন ইনি হচ্ছেন আমার স্ত্রী, অর্থাৎ স্ত্রীকে আমি পরিচয় করে দিচ্ছি। এখানে আমার স্ত্রীকেই আমি নির্দেশ করছি, অর্থাৎ দেখাচ্ছি, সেজন্য স্ত্রী শব্দটিকে আমি একটু মেনশন করছি। যেমন ইনি হচ্ছে আমার স্ত্রী। আবার আমার বাড়িতে সে বেড়াতে আসবে, অর্থাৎ এই বেড়াতে শব্দটিকে আমি মেনশন করছি, এজন্য এই বেড়াতে শব্দটিকে আমি একটু জোর দিয়ে বা একটু উচ্চ গ্রামে উচ্চারণ করলাম। কেমন? এই হচ্ছে স্বরতরঙ্গ, মানে আমরা যে কথা বলি, এই কথা বলার মধ্যে আমরা যে সুরের ওঠানামা করি, এটি হচ্ছে স্বরতরঙ্গ। আপনি একটা গান দেখবেন, গানের মধ্যে কি সুন্দরভাবে একটি ঢেউ, সুরের একটি ঢেউ আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে স্বরতরঙ্গ। তাহলে আমি অবশ্যই আশা করব যে আপনারা স্বরতরঙ্গ সম্পর্কে ভালো বুঝতে পেরেছেন। এরপর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে মির। মির কি? মির এবং স্বরতরঙ্গ এগুলো প্রায় একই। আসলে এই যে শ্বাসাঘাত, স্বরতরঙ্গ, মির এবং স্বর, এই চারটি অবশ্যই এক না। সূক্ষ্মভাবে পার্থক্য আমরা যদি দেখাই তাহলে অবশ্যই এক না, চারটি চার জিনিস, কিন্তু এই চারটি এক ক্ষেত্রেই, মানে এই ক্ষেত্র কিন্তু একই বা প্রেক্ষাপট একই। অর্থাৎ এই চারটি কথা বলার সময় আমরা ব্যবহার করি বা আমাদের প্রয়োজন হয়। যেমন মির। মির কি? মির হচ্ছে এই যে আমরা স্বরতরঙ্গ পড়লাম, যে সুরের উঠানামা, মির হচ্ছে এই উঠানামা জনিত অবস্থানের মাপ, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে বলি পিচ। স্বরতন্ত্রের অনুরণের ফলেই মিরের সৃষ্টি। মিরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উচ্চ মির এবং নিম্ন মির। সাধারণ আনন্দ, উৎসাহ, হতাশা প্রভৃতি ভাব বোঝাতে উচ্চ মির এবং বিষাদ, বেদনা, ক্লান্তি, অবসাদ বোঝাতে নিম্ন মির ব্যবহৃত হয়। সংস্কৃতে উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত স্বরগ্রামের ব্যবহার রয়েছে। তো এই হচ্ছে মির। মির হচ্ছে কথা বলার পিচ। এই যে আমরা যে কথা বলি, অবশ্যই একটা পিচে কথা বলি, হ্যাঁ, সেটি হচ্ছে মির। ইংলিশে আমরা যেটাকে পিচ হিসেবে জানি। আপনারা যারা অডিও ভালো বুঝেন তারা এই বিষয়টি অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে মির জিনিসটা আসলে কি। উচ্চ মির এবং নিম্ন মির, এই 2 ভাগে মিরকে ভাগ করা হয়েছে। কথা বলার যে আওয়াজ, সেই আওয়াজের যে একটি পিচ, অর্থাৎ অনেকটা ভোকালের মতো আর কি। ভোকাল, আমরা যেটাকে ভোকাল বলি, ভোকাল কর্ড, আমাদের যে গলার মধ্যে রয়েছে, যেটা দিয়ে আমরা কথাটা বা স্বরটা বের করি, এই যে ভোকাল কর্ড, ভোকালটা অনেকটা মিরের মধ্যেই পড়ে। আমরা যে কথা বলি, এই কথা বলার সময় আমাদের যে এই কথাগুলা অনেকটা দেখা যায় আমরা একটু জোরে বলি বা একটু উচ্চ গ্রামে উচ্চারণ করি, আবার নিচু গ্রামে উচ্চারণ করি। আনন্দের ক্ষেত্রে আমরা ওয়াও বলে একটা লাফ দিই, হ্যাঁ। এই যে একটি আমরা ওয়াও বলার সময় আমরা আমাদের মধ্যে একটা পুলকিত ভাব চলে আসলো,
এই পুলকিত ভাবটা চলে আসার কারণে কিন্তু আমরা ওয়াও শব্দটিকে এত সুন্দর করে একটু হাই মানে উচ্চ গ্রামে উচ্চারণ করতে পারলাম। আবার দেখুন, আমাদের যখন মন ভারাক্রান্ত থাকে তখন কিন্তু আমরা ওরকমভাবে উল্লাসিতভাবে পুলকিত ভঙ্গিমায় কথা বলতে পারি না, আমরা একটু নিস্তেজ হয়ে কথা বলি। এটি হচ্ছে নিম্ন মির। কেমন এই আমাদের যে পিচটা, আমরা যে পিচে তখন ভারাক্রান্ত মনে আমরা যে পিচে কথা বলি সেটি হচ্ছে নিম্ন মির, এবং উল্লাসিত বা প্রফুল্ল চিত্তে আমরা যে পিচে কথা বলি বা যে মিরে কথা বলি সেটি হচ্ছে উচ্চ মির। এগুলো আসলে বোঝার বিষয়, এবং আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথা শুনে না বোঝেন, আমার এই আলোচনায় না বোঝেন, তাহলে অবশ্যই আপনারা বই দেখবেন। বইয়ের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, সেগুলো পড়লে আমি আশা করব আপনারা বিষয়টিকে পুরোপুরিভাবে বুঝতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে স্বর। আমি আগেই বলেছি স্বর তরঙ্গ, মির, স্বর এগুলো প্রায় একই ক্যাটাগরিতে পড়ে, এবং এগুলোর মধ্যে আমরা যদি সূক্ষ্ম পার্থক্য না খুঁজে বেড়াই তাহলে এগুলো প্রায় একই। তো দেখুন স্বর কী সেটা আমি একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে কোনো সংজ্ঞা আমি দেইনি। আশা করব যে আপনারা এই চিত্রটি দেখলেই বুঝতে পারবেন যে স্বর কী। স্বরকে আমরা বলি হচ্ছে বাংলায় আওয়াজ, মানে স্বর তো একটি বাংলা শব্দই, তো আরেকটু সহজ বাংলায় হচ্ছে আওয়াজ। ইংরেজিতে এটাকে বলে টোন। গলার আওয়াজটাকেই আমরা স্বর বলি, আমরা টোন বলি। কেমন এই যে দেখুন চিত্রে এই যে কথা বলছে, সে আওয়াজ বের করছে, এটি হচ্ছে স্বর। কেমন আমরা স্বর তরঙ্গ জানলাম, মির জানলাম, স্বর। এই স্বরকে আমরা স্বর সম্পর্কে এর আগেও আলোচনা করেছি, স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করেছি, পরে হচ্ছে আরও বিভিন্ন প্রকারের স্বর সম্পর্কে আমরা আলোচনা করেছি। আপনি যদি আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস, এই 8 নম্বর ক্লাসের শেষ আলোচনার বিষয় হচ্ছে স্বর। এই পর্যন্ত এর আগে যতগুলো ক্লাস দেওয়া হয়েছে 8 নম্বর ক্লাসের আরও যে 3টি বিষয় আলোচনা করা হয়েছে, শ্বাসাঘাত, স্বরতরঙ্গ, মির, এগুলো সহ পূর্বের সবগুলো ক্লাস, বিশেষ করে স্বর সম্পর্কিত সবগুলো ক্লাস আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমাদের যে শেষ আলোচ্য বিষয় এই আজকের ক্লাসের স্বর, এটি আলোচনা না করলেও আপনি বুঝতে পারবেন, এবং আশা করি আপনি ইতোমধ্যেই সেটা বুঝে ফেলেছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমি আলোচনা শেষ করার আগে আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিই যে শ্বাসাঘাত, স্বরতরঙ্গ, মির এবং স্বর। শ্বাসাঘাত হচ্ছে কথা বলার সময় আমরা বেশ কিছু ধ্বনি বা শব্দের উপর বা অক্ষরের উপর একটু বেশি জোর দেই, সেটি হচ্ছে শ্বাসাঘাত। কেমন তারপর হচ্ছে স্বরতরঙ্গ হচ্ছে কথা আমরা যে বলি এই স্বরের বা সুরের যে একটি উঠানামা, হ্যাঁ, এটি হচ্ছে স্বরতরঙ্গ। এবং মির হচ্ছে ইংলিশ আমরা যেটাকে পিচ বলি বা ভোকাল বলেও আমরা অনেকেই চিনে থাকি, সেটি হচ্ছে মির। এবং স্বর হচ্ছে গলার আওয়াজ বা টোন। এই যে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝালাম, আমি আশা করব যে আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমেই এই 4টি বিষয় অত্যন্ত সহজভাবে বুঝতে পেরেছেন। তারপরেও আমার এই আলোচনাকে আপনাকে মূলধন করা যাবে না, আপনাকে বই পড়তে হবে। ধ্বনি বিজ্ঞানীরা বইয়ের মধ্যে যে আলোচনা করেছেন এই বিষয়ে সেগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলেই এই বিষয়গুলো অত্যন্ত সহজভাবে আপনি বুঝতে পারবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে এই ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্বের সর্বশেষ যে পরিচ্ছেদ রয়েছে মূল ধ্বনি সম্পর্কে আলোচনা করব। এরপরেই আমরা ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই কোর্সটির দ্বিতীয় যে অংশ রয়েছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব, সেই অংশে আমরা চলে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।